ফটোশপ বেসিক কোর্সের আজ আমাদের চতুর্থ ক্লাস হচ্ছে। আজকের ক্লাসের দুইটি পর্ব থাকবে। প্রথম পর্বে আমরা একটি ডিজাইন শিখব, আর দ্বিতীয় পর্বে ডিজাইন রিলেটেড কিছু আলোচনা হবে। তো চলুন শুরু করি। যাদের প্রশ্ন আছে, খুব যদি ইমার্জেন্সি না হয় তাহলে লিখে রাখবেন খাতায়। আমরা ক্লাস শেষে প্রশ্নোত্তরের জন্য আলাদা সেশন রাখব, তখন আপনি আপনার প্রশ্ন করতে পারবেন। শুরু করছি। দেখুন, আজকেও প্রথম পর্বে বেশ কিছু স্টেপ আছে। স্টেপ মানে একটার পর একটা আমরা শিখতে থাকব। তো প্রথম স্টেপে আমরা এতটুকু করা শিখব। এটা হচ্ছে একটা ইউটিউব থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এরপর পরের স্টেপে আমরা শিখব হলো এই লেখা বা ফরম্যাটিং যে ব্যাপারটা, এটা শিখব। এরপরে এই যে উপরে ঠিকানা লেখা আছে, এটার নিচে যে ব্লার একটা আলো দেখা যাচ্ছে, এটা কিভাবে করতে হয় এটা শিখব। তো এই তিনটা স্টেপে আমাদের ইউটিউবের থাম্বনেইল সম্পন্ন হবে। এরপর আমরা এটাকে মকআপ করা শিখব এভাবে। তো এই হলো আমাদের আজকের প্রথম পর্বের 4টা স্টেপ। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্টেপে আমরা জানবো যে ডিজাইনের, গ্রাফিক ডিজাইনের কোন ক্যাটাগরিতে আমরা কাকে ফলো করব। ঠিক আছে, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আপনারা যদি গ্রুপে যান তাহলে অলরেডি আমি এগুলো দিয়ে দিয়েছি, খুঁজলেই পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, দেখুন এই যে প্রথমে একেবারে ফিচারে থাকে, হ্যাঁ, ডিসকাশন থেকে নিচে যদি আসেন তাহলে দেখবেন যে এখানে ফিচার আছে। ফিচারের একেবারে প্রথম পোস্ট, এটার কমেন্টে ক্লিক করলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এই যে আমি সব কিছু দিয়ে রেখেছি। এখান থেকে যদি হোমওয়ার্কে যান, হোমওয়ার্কে ক্লিক করেন, তাহলে যে আপনার প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আলাদা আলাদা করে বের হবে। এবং আজকে তো আমাদের চতুর্থ ক্লাস, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবো যে এখানে সব কিছু দেয়া আছে, এই পিকচারগুলো দেয়া আছে এবং আইকন যেগুলো লাগবে দেয়া আছে, আইকন বা লোগো, চেক লিস্ট দেয়া আছে, প্রত্যেকটা স্টেপ কিভাবে কমপ্লিট করবেন এগুলো। এরপরে মোকআপ দেয়া আছে, দেখুন সব কিছুই দেয়া আছে। তো এগুলো প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিভাবে কাজ করবেন এখন আমি সেটা দেখাবো। তো ডাউনলোড করার পর আপনার কাছে এইভাবে থাকবে। থাকার পর আমরা প্রথমে এই পিকচারটা ওপেন করব, কারণ এটা হচ্ছে ফাইনাল ডিজাইন। এটা হচ্ছে 20 নাম্বার স্টেপ লেখা আছে, তো এটাকে আমরা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আবারও আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা ওপেন করব। এই যেটা মানে এরকম আমরা করতে চাই, এখান থেকে শুরু হচ্ছে। ক্লিক করলাম, এটা ওপেন করলাম। এই পিকচারটাকে আমি মুভ করে এখানে নিয়ে যাব। অনেক বড় পিকচার, এই জন্য আমি ছোট করে নিলাম। এরপরে আমি জুম আউট করছি, জুম আউট না, ছোট করছি। যে ট্রান্সফর্ম বক্স যেটা আছে, শিফট চেপে আমি ছোট করছি। এতটুকু করলাম। করার পরে আচ্ছা এইভাবে রাখলাম। রাখার পরে ওকে দিব আমরা। হলো। এরপর আমাদের কি আছে, এরপর আমাদেরকে একটা প্যাটার্ন বসাতে হবে। সৌন্দর্যের জন্য আমরা একটা প্যাটার্ন বসাবো। এখানে দেখুন দুইটা প্যাটার্ন দেওয়া আছে একই ধরনের, একটা হলো পিএনজি, একটা জেপিজি। যে কোনোটা বসানো যাবে। তো আমরা প্রথমে পিএনজিটা বসাই। দেখুন একটা পিএনজি প্যাটার্ন আছে। তো পিএনজির ক্ষেত্রে খেয়াল করতে হবে, যখন আপনি এটাকে ক্লিক করবেন তখন এই সাদা জায়গাতে ক্লিক করলে কিন্তু ক্লিক হবে না, ঠিক আছে? এই জন্য যেখানে প্যাটার্নটা আছে এমন কোনো জায়গায় ক্লিক করে এভাবে মুভ করতে হবে। আচ্ছা, প্রথমটাতে এসে এভাবে মুভ করে এটা রাখলাম। রাখার পরে এটার সাইজ ঠিক আছে, এটা মোটামুটি থাম্বনেল সাইজের, তো এখানে রাখলাম। আচ্ছা, রাখার পরে এখন যেই দেখতে কেমন দেখাচ্ছে, দেখুন যে ব্যাকগ্রাউন্ড থেকে এটা সম্পূর্ণই আলাদা মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের সাথে এটা সুন্দরভাবে মিশে নি। তো মেশানোর জন্য আমরা ব্লেন্ডিং অপশন ব্যবহার করব, ঠিক আছে? ব্লেন্ডিং মোডের অপশন। তো এটার জন্য প্রথমে আপনি এই প্যাটার্নটাকে সিলেক্ট করবেন একটা ক্লিক করে, অথবা এখানে লেয়ারে ক্লিক করে সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা
এই যে নর্মাল লেখা আছে না এখানে লেয়ারের এই যে এখানে নর্মাল লেখা থাকে, এটাই হচ্ছে ব্লেন্ডিং মোড। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আরও একটা তালিকা, বড় তালিকা দেখতে পারবো। ফটোশপের একটা সুবিধা হলো যে ব্লেন্ডিং মোড এখান থেকে দেখা যায়, হ্যাঁ, মানে অ্যাপ্লাই করা ছাড়াই শুধু আপনি যদি মাউস এর পয়েন্টারটা নিয়ে যান তাহলে আপনি দেখতে পারবেন যে এটা অ্যাপ্লাই করলে কেমন হবে। যদি বাইরে বের হন তাহলে আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তবে ইলাস্ট্রেটরে এই সুবিধাটা নাই, ইলাস্ট্রেটরে অ্যাপ্লাই করে করে দেখতে হয়। আচ্ছা, এখানে আসুন আমরা দিব ওভারলি। তাহলে এখানে দেখুন যে মাল্টিপ্লাই আছে, এরপরে এই যে নিচে এটা হচ্ছে ওভারলি, আমরা এটা দিব। এটা দিলে দেখেন এখন কত পরিবর্তন আসলো, আগে কেমন ছিল আর এখন কেমন। আমি কন্ট্রোল জেড দেই, আগেরটা দেখতে পারবেন, দেখেন আগে কেমন ছিল, আর আমি যদি এটার মধ্যে ওভারলি ব্যবহার করি তাহলে কি পরিবর্তন আসলো। প্যাটার্নটা অনেক সুন্দর হয়ে গেল। এবার আমরা একজন মডেলের ছবি ব্যবহার করব। তো চলুন কন্ট্রোল ও দিব, ও দেওয়ার পরে এই যে এটা হচ্ছে ছবি, আমরা ক্লিক করলাম, আলাদা জায়গায় আসলো, এখান থেকে আমি ব্যবহার করব। আচ্ছা, আমি আগে এই যেগুলো আমাদের কাছে রিসোর্স আছে এগুলো দিয়ে দেখাচ্ছি, এবং পরবর্তীতে দেখাবো যে পরবর্তীতে আপনি যদি কোনো নিজে নিজে ডিজাইন করতে যান তাহলে এই কাজগুলো কিভাবে করবেন এটাও দেখাবো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি ওকে দিলাম এবং এটা আমি অ্যালাইন করে দেই না, ক্যানভাস এগুলো তো আপনারা পারেন সবাই। এখন হলো আমি এখানে ক্লিক করলাম, ওকে। এখন তাহলে আমাদের থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড রেডি, খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা এটাকে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ করে ফেলবো, আমাদের প্রথম পর্ব শেষ। আচ্ছা, এখন এটাকে আমরা সেভ দিলাম, ডকুমেন্ট ফাইলটা সেভ করলাম। আচ্ছা, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমি আপনাকে বাড়তি কিছু বিষয় দেখাই। প্রথম হলো যে আপনি এই যে এই ধরনের অন্য অন্য কাজ করার জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন। গ্রাফিক ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট ডাউনলোড করার জন্য, এলিমেন্ট কাকে বলে এটা বলি। এলিমেন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা পার্ট, হ্যাঁ, যেমন পিকচার, প্যাটার্ন, শেপ, এগুলো। আচ্ছা, তাহলে এগুলো ডাউনলোড করার জন্য একটা ভালো ওয়েবসাইট হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিকে অনেকেই ফ্রিপিক থেকে টেমপ্লেট ডাউনলোড করে সেটা কাস্টমাইজ করে ক্লায়েন্টকে দেয়, কিন্তু ফ্রিপিকে খুব ভালো ডিজাইন পাওয়া যায় না আসলে। যারা খুবই ভালো ডিজাইনার তাদের বেশিরভাগই হয়তো ফ্রিপিকে কাজ করে না। যারা মোটামুটি নতুন অথবা একটু ভালো কাজ নতুন শিখেছে আর কি, এমন ডিজাইনাররা ফ্রিপিকে কাজ করে, আমি যেটা দেখেছি এটা বললাম। আচ্ছা, যার কারণে খুব দুর্দান্ত ডিজাইন আমরা ফ্রিপিকে দেখি না। আচ্ছা, তাহলে কিন্তু ফ্রিপিক রিসোর্সের জন্য খুবই ভালো, ঠিক আছে। আমি সারা বছরই একটা ওয়েবসাইটই ব্যবহার করি রিসোর্সের জন্য, এটার নাম হলো ফ্রিপিক। তো ফ্রিপিকে যাই, চলুন। এখানে আসবো, আসার পর আপনি লিখে সার্চ করবেন ফ্রিপিক। এখানে যে লিখে সার্চ করলাম, আমরা ফ্রিপিকে চলে আসলাম। আসার পর আমরা এইখানে সার্চ করতে পারি, এটা এই যে সার্চ বাটন, এখানে সার্চ করতে পারি হচ্ছে ব্লার পিকচার। দেখুন ব্লার ব্যাকগ্রাউন্ড লিখতে পারি আমরা, ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। তাহলে ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি অনেক ধরনের ব্লার ব্যাকগ্রাউন্ড পাবেন। আচ্ছা, তো আমরা যেই পিকচারটা ব্যবহার করছি আজ, সেই পিকচারটার নাম কি, এই পিকচারটার নাম কি, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি তো আপনাকে এগুলো দিয়েছি এবং এটার নামও আমি লিখে দিয়েছি। এখানে দেখুন ব্লার ওল্ড বিল্ডিং, ওল্ড বিল্ডিং যদি লেখেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। সাথে আবার হচ্ছে যে উইথ কি ভিনটাজ টোন, এগুলো আছে, এটা দিলে আপনি আরও পাবেন, ঠিক আছে। কিন্তু আমি মৌলিকভাবে দেখালাম যে আপনি যদি ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন এবং এখান থেকে যেটা ভালো লাগবে আপনি ডাউনলোড করবেন। আমরা যদি দেখি যে শুধু ফ্রি, ধরুন প্রিমিয়াম না, শুধু ফ্রি, ফ্রি কত ইমেজ আছে ব্লার, ফ্রিতেও 24,000 প্লাস ইমেজ আছে, ঠিক না। তো এইখান থেকে আপনার হয়েই যাবে। আচ্ছা, এটা বাদ দিলাম। এরপর চলুন যে আমরা ওই লেখাটা লিখে সার্চ করে দেখি পাই কিনা। আমি এখান থেকেই নিয়েছিলাম, কিন্তু ফ্রিপিকের একটা সিস্টেম হলো যে তারা 100 পেজ পর্যন্ত দেখায়, হ্যাঁ, তো এক একজনের কাছে এক একটাও দেখাতে পারে।
যার কারণে এখন আমি খুঁজে নাও পেতে পারি, কিন্তু আমি ফ্রিপিক থেকেই ডাউনলোড করেছিলাম এই নাম থেকে। আচ্ছা, এরপরে আমরা ওরিয়েন্টেশন দিয়ে দিই যে হরিজন্টাল, এই পাই কিনা, এই যে পাওয়া গেছে। হ্যাঁ, দেখেন সেম জিনিসটা এখানে আছে। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমি দেখালাম। এই যে কথাগুলো এখন বলছি বাড়তি, এগুলো হলো আপনি পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন আমাদের প্রজেক্ট ছাড়া, তখন আপনার জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসুন, এরপর আমরা আর কি ব্যবহার করলাম, প্যাটার্ন। তাহলে এইখানে আমি যেই প্যাটার্ন ব্যবহার করেছি এটার নাম হচ্ছে গ্রিড প্যাটার্ন। ঠিক আছে, আপনি যদি স্বাভাবিকভাবে প্যাটার্ন লিখে সার্চ করেন, ধরুন আপনি এখানে প্যাটার্ন লিখে সার্চ করলেন, প্যাটার্ন সার্চ করেন, প্যাটার্ন লিখে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবেন। এগুলোর এক একটার এক এক নাম আছে। যেমন এটা হচ্ছে ডট প্যাটার্ন, হ্যাঁ এটাও ডট প্যাটার্ন, আবার এটা হচ্ছে লাইন প্যাটার্ন। তো এক একটা এক এক ধরনের প্যাটার্ন। আমরা যেটা ব্যবহার করছি এটা হচ্ছে গ্রিড। গ্রিড দেখুন, এই যে, ঠিক আছে। এই ধরনের একটা প্যাটার্নের পিকচার ডাউনলোড করেছি আমরা। আপনি চাইলে এটা কিন্তু গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন। ধরুন গুগলে ক্লিক করলেন, ইমেজ আছে, এখান থেকেও বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা বাড়তি টিপস আপনাকে দেই। আমরা কি করলাম, এখান থেকে পিএনজি একটা প্যাটার্ন ব্যবহার করেছি এবং ওভারলি করেছি, যার কারণে পিকচারের সাথে মিশে একটা দুর্দান্ত রেজাল্ট আসছে। এখন আপনি যদি জেপিজি ইমেজ ব্যবহার করেন, ধরুন জেপিজি টাইপের একটা ইমেজ আপনি ব্যবহার করবেন, আমরা এটাকে আপাতত অফ করি, অফ করলাম, এবং আমরা এখান থেকে জেপিজিটা নিয়ে যাচ্ছি এখানে, এখানে এনে এখানে রাখলাম। এখন যদি আমরা ওভারলি দেই তাহলে খুব ভালো রেজাল্ট আসবে না। দেখুন ওভারলি দিলাম, কেমন আসলো, ভালো আসে না। তো এই ক্ষেত্রে আপনি অন্য কোনোটা দিতে পারেন, যেমন হচ্ছে কি দিবেন, আচ্ছা দেখেন এই যে এইটা দিতে পারেন, এটা হচ্ছে ডিভাইড। ডিভাইড দিবেন এবং ডিভাইড দেওয়ার পাশাপাশি একটু অপাসিটি কমিয়ে দিলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, এরকম হালকা দিলেন, এবং এটা যেহেতু উপর থেকে আসছে এবং এটা জেপিজি পিকচার, যার কারণে মানুষের উপরে সহ দেখা যাচ্ছে, এই জন্য লেয়ারটাকে নিচে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে, মানে মডেলের নিচে, তখন এইভাবে নিচে চলে যাবে, উপরে থাকবে না। মোটামুটি কাছাকাছি একটা রেজাল্ট আসবে। আচ্ছা, এটা একটা প্রবলেমের সমাধান দিলাম আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে আসুন, পরবর্তীতে হচ্ছে যে মডেলের পিকচার কোথায় পাবেন। এখন মডেলের পিকচার তো ক্লায়েন্ট আপনাকে দিবে, ঠিক না? তো সেই পিকচারটা আপনি বসাবেন, কিন্তু আপনি যদি নিজে প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে চান তাহলে আপনি ফ্রিপিকে চলে যাবেন এবং মডেল লিখে সার্চ করবেন, ঠিক আছে? অথবা ম্যান লিখতে পারেন, এই ম্যান লিখে সার্চ করলেন, ঠিক আছে? তাহলে মানে পুরুষ মডেলের ছবি আসবে। এখান থেকে মডেল আপনি খুব ইজিলি কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। ধরুন যে আমরা কি করব, এই ছবিটা নিব, তাহলে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখুন যে ট্রান্সপারেন্ট পিএনজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে সে আপনাকে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, কি হলো, আচ্ছা কোনো কারণে বোধহয় আমার সাইন আউট হয়ে গেছে আর কি, যার কারণে দেখাচ্ছে, মানে সাইন ইন করতে বলছে এরকম কিছু। তো এখানে ক্লিক করলেই সে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এবং আপনি পরবর্তীতে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হবে। এটা আমি বোধহয় এর আগে কোনো একটা ক্লাসে দেখিয়েছি। তো যাই হোক, এটা সহজ প্রসেস। এরপরে আসুন, তাহলে এগুলো সব হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এবার আমরা দ্বিতীয় পর্বে যাব। আমাদের প্রথম পর্বের কাজ শেষ, প্রথম যে স্টেপ এটা শেষ। তাহলে আমরা এটাতে সেভ করেছিলাম, এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট, কন্ট্রোল ও দিলাম। আমি আমার যে এই মেইন ফাইলটা এটা আবার ওপেন করলাম। এরপর থেকে এখন আমাদের কাজ শুরু হবে। এরপরের কাজ কি, লেখাগুলো এখানে বসানো। হ্যাঁ, তো লেখা বসানোর জন্য আমাকে তো দেখতে হবে যে আমি কোন কোন জায়গায় লেখাগুলো আসলে বসাবো। তো বসানোর ক্ষেত্রে আমাকে এই উপরেরগুলো অফ করে দিতে হবে, তাহলে আমি নিচেরগুলো দেখতে পারবো। 1 2 3 সবগুলো অফ করে দিলাম। তাহলে নিচের যে পিকচারটা, এটার ভিতরে তো সব কিছুই আছে, এখন দেখা যাচ্ছে। এখন যখন আপনার লেয়ার অনেক বেশি থাকবে, একটা একটা করে মানে এগুলো অফ করা এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, অল্টার চেপে নিচেরটাতে ক্লিক করবেন, তাহলে এটা ছাড়া বাকিগুলো অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই আপনি এটা অফ অন করতে পারবেন। সেই ক্ষেত্রে অল্টার চাপতে হবে।
তো চলুন আপনাদের জন্য কিবোর্ড অন করে দিই। আচ্ছা, হলো, হ্যাঁ, অল্টার। তাহলে আমরা এটা অফ করে রাখলাম। এখন আমরা এখানে আমাদের লেখাগুলো বসাবো। আমি বরাবরের মতোই আজকেও আপনাদেরকে একটা নোটে লেখাগুলো দিয়েছি, এখানের থেকে আপনি পুরো লেখাটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করছি। ওপেন না করলেও হয়, এখান থেকে আপনি জাস্ট কার্সারটা রেখে কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে কপি করে ফেলবেন, কন্ট্রোল সি কপি, এবং হলো এখানে এসে পেস্ট করতে হবে। পেস্ট করলাম এবং এটাকে আমরা একটু বড় করছি। বড় করে এইখানে শিরোনাম আছে শুধু 2 লাইনের, ইংরেজি আর বাংলা, আর বাকি সব লেখা তো কাছাকাছি। শিরোনামটাকে আমরা আলাদা করে ফেলি। আমি ক্লিক করলাম কয়েকটা, ক্লিক করলেও কার্সর চলে যায়, এছাড়া তো টাইপ টুল দিলে যাই। এটাকে আমরা কন্ট্রোল এক্স দিলাম, এরপরে এখানে একটা ক্লিক করে আমরা এটাকে রাখবো। আমি এখন কিন্তু এগুলো বারবার বলছি না যে টাইপ টুল নিব, এটা নিব, ওটা নিব, এগুলো তো আপনি জানেন, গত 2-3 ক্লাসে তো এগুলাই বারবার বললাম। আশা করি আপনি লেখা কিভাবে নিতে হয় এই ব্যাপারটা বোঝেন। তো চলুন এরপরে আমরা এই যে ঠিকানা লেখাটা আছে এটাকেও আলাদা করব। এটাকে আমি কন্ট্রোল এক্স দিলাম, এরপরে টাইপ টুল দিয়ে রাখলাম, এবং ঠিকানা লেখাটাকে আমি বড় করব। বেশি বড় হয়ে গেছে না, ছোট করছি। এই যে এটা সমান করব আর কি, জুম করেন। আচ্ছা, এতটুকুই থাক, এভাবে ওকে দিই আমরা, ওকে দিলাম। ঠিক আছে, আমরা যদি এটা সাথে মিল করতে চাই, জি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আমরা যখন এখানে মিলালাম এটার সাথে মিলছে না। এটার কারণ হলো এটার ভেতরে একটু ফাঁকা ফাঁকা আছে, তো এটার ভেতরে নাই। যদি ফাঁকা করতে চাই তাহলে এখান থেকে দিতে পারি, কিন্তু না দিলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, অযথাই নতুন নতুন কাজ শেখার দরকার নাই। আপনি যে কাজ শিখেছেন মানে নতুন অবস্থায় কম ফাংশন শেখা ভালো। আচ্ছা, নাহলে এখানে লেটারে যে এটার ভেতরে একটু কিছু দিলেই, বোঝানোর জন্য এটা দেখালাম, তখন হচ্ছে এটা ফাঁকা হবে। ঠিক আছে, লাগবে না, এটা থাকুক এইভাবেই। প্রয়োজনে আপনি এটাকে একটু বড় করবেন, 19-20 হলে কোনো প্রবলেম নাই, এরকম করবেন। ওকে, আচ্ছা এটা থাকলো। আর উপরে আমরা ঠিকানা লেখাটা দিব, এই যে ঠিকানা এটা। এখন এইখানে যে ফন্টটা আছে এটার নাম হলো অটোগ্রাফি। আর এই ঠিকানা যেই ফন্টে আমরা লিখছি এগুলো কিন্তু কোনো টাইপোগ্রাফি না, সাধারণ ফন্ট। তো যেই ফন্টে আমরা লিখছি এটার নাম হলো নটো সেরিফ বাঙালি, এটা গুগলের ফন্ট। এই যে নটো সেরিফ বাঙালি, আমরা যদি সার্চ করি, এখানে এসে সার্চ করি, দেখেন এই যে এটা গুগলের ফন্ট। এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন, দেখতে অনেকটা সুতনি এমজি এর মতো। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এরপরে আসুন আরেকটা ফন্ট আছে অটোগ্রাফি। তো চলেন এটা আমরা সার্চ করি, অটোগ্রাফি ফন্ট সার্চ করলাম। এটা হচ্ছে দা ফন্টের ফন্ট। হ্যাঁ, দা ফন্ট ওয়েবসাইটের ভেতরে এই ফন্টটা আপনি পাবেন। এই যে অটোগ্রাফি, এটা ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে দিব, তাহলে হলো অটোগ্রাফি, এটা দিলাম। ওকে, এখানে ঠিকানা লেখাটা আসছে, এবং আমরা এটাকে কি করব, ভেতরে কার্সরটা রাখি। যদি কোনো এন্টার থাকে, এন্টার দেওয়া থাকে, তাহলে ওটাকে আপনি ডিলিট করে দিবেন, তাহলে ভালো। আচ্ছা, এখন আমরা এটাকে বড় করব, এই যে এইভাবে বড় করে রাখবো, ব্যাস হলো। ওকে, তাহলে এখানে দুইটা লেখা আমরা লিখেছি, দেখেন আমরা যদি এইভাবে সিলেক্ট করতে চাই তাহলে এটা সিলেক্ট করবে, এবং এখানে তো লেখা দেখতেই পাচ্ছি যে ঠিকানা, আর এই যে দুইটা এইভাবে আছে। হ্যাঁ, তাহলে এটা থাকুক এখানে, এবং আমরা একটা ভিন্ন কালার দিয়ে রাখি যেন বুঝতে পারি যে এখানে কিছু একটা দিয়েছি, কেমন থাকবে। হ্যাঁ,
আচ্ছা এরকম থাকুক, তাহলে দেখা যাচ্ছে। এরপরে আমরা এই লেখাগুলো বসাবো। আচ্ছা এইখানে যেই লেখাগুলো দেখা যাচ্ছে এটা হয়তো মুনসিরাত টাইপের ফন্ট হতে পারে, অথবা প্রোডাক্ট সেন্স, গুগল সেন্স। আমরা হচ্ছে দিয়ে দেখি যে পপিন্স দিয়ে মিলে কিনা। চলো পপিন্সও মিলে যায়, পপিন্সই বোধ হয়। আচ্ছা তাহলে প্রথমে আমরা লাইট দিব, লাইট দিয়ে এখানে এটার সাথে বসাবো। দেখুন প্রত্যেকটা লাইন আপনার ক্ষেত্রে হয়তো এমনও আসতে পারে, আপনি যখন পেস্ট করবেন এরকম আসতে পারে। তো এটা সেন্টার অ্যালাইন আছে, তো আপনি এটাকে সেন্টার করে নেবেন প্যারাগ্রাফ থেকে। করে নেওয়ার পরে এটাকে ছোট করবেন। আচ্ছা এখান থেকে এভাবে একটু ছোট করে নেবেন লাইনটা। দেখেন নিচে একটা লাইন আমার বেশি হয়েছে, এটা স্পন্সরের অর্ধেক লেখা হয়েছে আর কি। তো এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এটা আমি নিচে রাখবো এখানে, এটা এখানে বসাইতে হবে আর কি, এখানে। আর এখানে যে লেখাগুলো আছে এগুলোর অর্ধেক মোটা করতে হবে এবং অর্ধেক এরকম চিকন করতে হবে। তাহলে লাইট তো অলরেডি আছেই, এখন আমরা বাকি অর্ধেক করে মোটা করে দিব। এইভাবে লেখা লিখলে মানুষের জন্য পড়তে সহজ হয়, যেহেতু এখানে অনেক লেখা হিজিবিজি, তখন নামগুলো চোখে পড়ে খুব সহজে। এই জন্য আমরা এই বোল্ডগুলো করে দিব। তো বোল্ড করার জন্য আমরা কি করব, প্রথমে যে এতটুকু এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যাব এবং বোল্ড করব, বোল্ড বোল্ড করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা বোল্ড করে দিতে পারি। আরেকটা কাজ করতে পারেন, এটা কি সেমি বোল্ড? হ্যাঁ সেমি বোল্ড দিয়েছি। আচ্ছা দিলেন, তাহলে এই যে সেমি বোল্ড লেখাটা আছে এটা কপি করে ফেলতে পারেন। এখান থেকেও কপি করা যায়, দেখেন কপিও করে ফেলতে পারেন। তাহলে এইখানে ক্লিক করে ভেতরে গিয়ে বারবার ক্লিক করা লাগবে না, একটু সহজে করতে পারবেন। কিভাবে? আপনি কপি কি করেছেন? মানে আমি করেছি কিনা, করিনি বোধহয়। কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করলাম লেখাটা। এরপরে আমি পরের যে নাম এটা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করার পরে এইখানে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এন্টার দেব, তাহলেই এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এখানে যে নামগুলো আছে ওই নামগুলোকে আমি কি করব, মানে লিখব। তো এটার জন্য আমি এটা একটু অন করছি, এটা অন করলে এখন একটু পরিষ্কার হলো, বুঝতে সহজ হবে। তো এইখান থেকে এখন এই যে এখানে আরেকটা নাম আছে, এটাও আমি একইভাবে বোল্ড করলাম। এখানে আরো আছে, সবগুলো সিলেক্ট করে আমি জাস্ট এন্টার দিচ্ছি। আচ্ছা নিচেরটা দিয়ে দিতে হবে না, জাস্ট সবগুলো। এইভাবে আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে এখানে দেখুন একটা শিরোনাম আছে আর একটা মানে কি টাইটেল এবং নাম আছে ওদের। তো এইগুলো ছোট হবে, এগুলো বড় হবে এবং বোল্ড হবে। হলো, এরপরে এই লেখাটাকে ওই অটোগ্রাফি দিতে হবে। তো আমরা এখান থেকে অটোগ্রাফি দিচ্ছি, আবার অটোগ্রাফি, এই যে এটা, ব্যাস হয়ে গেছে সব। এখন আবার এটাকে অফ করে দিই, দেখুন। তাহলে এবার এটাকে নিয়ে আমরা এটার উপরে রাখবো। অ্যারো চাপতে পারেন কিবোর্ড থেকে, অ্যারো চাপেও এইভাবে ডানে বামে করতে পারেন। ব্যাস ওকে, হলোই তো। এখন আমরা একটু নিচে দিয়ে দিই, নিচের দিকে। ব্যাস ওকে হলো। এরপরে আমাদের কি বসাতে হবে, এই লোগোগুলো বসাতে হবে, স্পন্সরের যে লোগো, যদি স্পন্সর থাকে তাহলে। আচ্ছা, তো এখানে আমরা এই লোগো দুইটা কিন্তু আপনাদেরকে দেয়া আছে। এই দুইটা দেয়া আছে নাকি একটা? একটা দেয়া আছে, দুইটাই তো আছে। আপনি একটা বানিয়েছিলেন, আরেকটা আমরা দিয়েছিলাম। তো দুইটাই আপনার কাছে থাকার কথা। এরপরও আমরা এই দুইটার দিয়েছি আপনাকে, এই যে এসবিজি ফাইল দিয়েছি। তো আপনি সেখান থেকে করে নেবেন, প্লেস করে নেবেন, প্লেস। এই হচ্ছে দেখেন এই যে এমআইটার লোগো, আর এখানে আছে হলো মাইক্রোসফটের লোগো। মাইক্রোসফটের লোগো নেই আগে, এখানে দেখেন অনেক বড় করে আসছে, তো আমরা ছোট করে ব্যবহার করব। জুম করেন,
আচ্ছা, এটা রাখার পরে ওকে দেন, হলো। এখানে বরাবর আমরা বসালাম। এরপরে আরেকটা নিয়ে আসতে হবে, তাহলে রিপ্লেস মেয়েটা, এটাও ছোট করেন। এবং এখানে বসিয়ে দেন। আচ্ছা, তো মোটামুটি কমপ্লিট আমাদের কাজ। দেখেন যে দ্বিতীয় পর্বে এসে আমরা হচ্ছে এই লেখাগুলো বসালাম। পাশাপাশি একটা ছোট্ট কাজ আছে, এইখানে একটা পাখির শ্যাডো না শেপ আছে পাখির, তো ওই শেপটা দিতে হবে। চলুন ওটা আমরা দিই। এই যে এটা একটা আরেকটা এসভিজি ফাইল আর কি, এখানে শেপ, ওকে দেন। আমরা ওপেন না করে প্লেস করতে পারি, তাহলে ভালো হয়। প্লেস, দেখেন পাখি চলে আসলো। এরপরে আমরা এটাকে এভাবে দিব। দেখুন পাখিটা একটু ছোট করে বসাবো, ব্যাস। তো পাখিটার কালার ভালো দেখা যাচ্ছে না, তো আমরা যদি এটাকে আবার ওই যে কি করেছিলাম আগের বার, ব্লেন্ডিং মোড ওভারলি করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওভারলি করলাম, ভালো লাগছে। আচ্ছা, থাকলো। তো হয়েই গেল আমাদের কাজ। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব শেষ, স্টেপ দ্বিতীয়টা শেষ। প্রথম স্টেপে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছিলাম, দ্বিতীয় স্টেপে এসে আমরা লেখাটাকে ফরম্যাট করলাম। ঠিক আছে, এখন এটার কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিব। শুধু Ctrl+S অথবা এখান থেকে গিয়ে সেভে ক্লিক করবেন, তাহলে হবে। আমি Ctrl+S দিয়েছি, যার কারণে এটা শো করছে না এখন, মানে এটা অলরেডি সেভ করা আছে এই জন্য। তাহলে আমরা এটা কেটে দিই। আমি কেটে দিলাম হলো আপনাকে বোঝানোর জন্য যে আমার এই পর্বটা শেষ। আপনি যদি না কাটেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আবার ডাবল ক্লিক করলাম, আমি আমার এই মেইন ফাইলটা ওপেন করব। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এগুলো এবার অন করে দিই, সবগুলো অন করে দিলাম। হ্যাঁ, এই নিচেরটা তো সবার নিচে আছে, যার কারণে এটা অন থাকুক বা অফ থাকুক দেখা যাবে না, যেহেতু এখানে উপরে পুরো জায়গা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য। তাহলে এতটুকু হয়েছে। এবার আমাদের কাজ করতে হবে এই লেখা নিয়ে, মানে এই যে লেখাটা, এটা নিয়ে কাজ করতে হবে। ও, আগের পর্বে একটু কাজ আমাদের বাদ আছে, এটা হলো এই যে লেখার কালার, এটা বোধহয় আমরা দেইনি। হ্যাঁ, অন্য ভিন্ন কালার করা আছে, এখানে একটা চকলেটের মতো কালার আছে, লেখার কালারটা দিতে হবে। ঠিক আছে, তো এই যে লেখাটা আছে উপরের লেখাটার ভেতরে চকলেট কালারটা দিতে হবে। তো এটার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডের ভেতরে অনেক জায়গায় এরকম চকলেট কালার আছে, তো আপনি যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে হলো এইটা। হ্যাঁ, এখন এইটার ভেতরে আমরা একটা পিকচারকে ক্লিপিং মাস্ক করব, একটা পিকচার। তো আমরা যাই, এটাও বোধহয় এই তৃতীয় স্টেপেরই অংশ, আমি মুখস্থ করছি যার কারণে আগে পরে হতে পারে। আচ্ছা, এই পিকচারটা আমরা অন করলাম, এখানে নিয়ে আসলাম। এবার আমরা এই লেখার সাথে পিকচারটাকে ক্লিপিং মাস্ক করব, শুধু ক্লিপিং মাস্ক। আচ্ছা, কার সাথে করব? এই ঠিকানা লেখার সাথে। তাহলে আমার এই পিকচারটা কোন লেয়ারের উপরে থাকবে? ঠিকানা যে লেয়ার আছে ওইটার উপরে থাকবে, এবং ওইখানেই আছে। যদি কোনো কারণে আমার লেয়ারটা উপরে আসতো, তাহলে আমাকে ক্লিপিং মাস্ক করার জন্য লেয়ারটাকে মুভ করে ঠিকানার উপরে নিয়ে আসতে হতো। তো এখন আছে, আমরা কি করব, এটাকে এখানে রেখে, এখানে রাখলে কিন্তু হবে না, এটাকে একেবারে উপরে রাখতে হবে। এখানে রাখলে কেমন হবে আমি দেখাই। রাইট বাটন ক্লিক এবং হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন অর্ধেকে ছিল, অর্ধেক দেখাচ্ছে, এই জন্য এখানে থাকলে হবে না। Ctrl+Z দিই, এইখানে একেবারে বরাবর উপরে রাখবেন, রাখার পরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিবেন। তাহলে দেখুন হয়ে গেল। এতটুকু মূলত আমাদের দ্বিতীয় পর্বের বা দ্বিতীয় স্টেপের কাজ ছিল। ঠিক আছে, এরপরে আমরা আবার নতুন কাজ করব। এখন নতুন কাজ খুবই অল্প। এটা হলো যে এই যে ঠিকানা আছে, এটার নিচে একটু সাদা কালারের ব্লার কিছু দেয়া, যেন এই ঠিকানা লেখাটা ফুটে ওঠে। এতটুকুই কাজ, আর বাকি সব কাজ হয়ে গেছে। তো এটা করার জন্য আমরা এইখান থেকে
এই লেয়ারটা মানে যেটা পিকচারের লেয়ার ওটা, এই ঠিকানা বাংলার লেয়ার এবং ইংরেজি, এই 3টা লেয়ারকে কপি করব। এখন কিন্তু আমি তৃতীয় স্টেপের কাজ শুরু করছি মাত্র, ঠিক আছে? এটাকে একটা কপি করব, তো কপি কিভাবে করে আমরা জানি, কন্ট্রোল জে দিলে খুব সহজে কপি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা দিব কন্ট্রোল জে, 3টা একসাথে সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে জে দিব, জে দিলে দেখুন এই নিচে 3টা আছে আবার উপরে কপি হয়ে গেছে। আচ্ছা, আমি সুবিধার জন্য মানে বোঝার সুবিধার্থে আমি এই 3টাকে একটু মুভ করব, মুভ করি। আচ্ছা, আমি দিয়ে মুভ করছি, অ্যারো দিয়ে, কিবোর্ড থেকে অ্যারো দিয়ে মুভ করছি, মুভ করলাম, এখন হচ্ছে এখানে নিয়ে আসলাম। আমি আগে যদি ক্লিক করতাম তাহলে মানে এগুলো তো উপরেই ছিল, তো এখান থেকে মুভ করা যেত, আমি ভেবেছিলাম নিচেরটা আবার চলে আসে কিনা। আচ্ছা, খুব সহজ ব্যাপার। দেখেন তাহলে আমরা কি করলাম, প্রথমে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই 3টা সিলেক্ট করলাম, কন্ট্রোল জে কপি, এরপরে জাস্ট মুভ করেন, মুভ করলেন। মুভ করার পরে এখন এইটুকুকে আমরা ব্লার করব। ব্লার করার জন্য বেশ কয়েকটা কাজ করতে হবে, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সহজ হয়ে যাবে। দেখুন, ব্লার করার জন্য প্রথম কাজ হলো আমরা এই পিকচারটাকে ডিলিট করব, এই যে উপরেরটা, হ্যাঁ, যেটা এখানে আছে, এটা ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে শুধু ডিলিট বাটন চাপ দিলাম, লেয়ারটা সিলেক্ট করে। এখন যে 2টা আছে এই 2টার কালার আমরা দিব সাদা, লেখার কালার সাদা করে দিব। আচ্ছা, লেখার কালার সাদা করতে পারি, অথবা আপনি যদি এর ভেতরে গিয়ে কাজ করেন তাহলেও হবে। আচ্ছা, এটা হলো। এরপরে আমরা এই 2টা লেয়ারকে একসাথে মার্জ করে দিব। মার্জ মানে হলো একসাথে করে ফেলবো, 2টা লেয়ার থাকবে না, একটা লেয়ার হয়ে যাবে 2টা মিলে। তো রাইট বাটন ক্লিক করব এবং নিচে দেখব, ও আচ্ছা দেখেন এখানে মার্জের কোনো অপশন নাই। তো কেন নাই? কারণ হচ্ছে টেক্সটকে মার্জ করা যায় না, শেপকে মার্জ করা যায়। হ্যাঁ, বা শেপকে না, আসলে পিকচারকে মার্জ করা যায়। এখন তাহলে আমাদের কাজ হলো এই যে টেক্সটের লেয়ার আছে এটাকে পিকচার বানিয়ে ফেলা। তো পিকচার বানানোর জন্য রাইট বাটন ক্লিক করব এবং এখানে আছে রাস্টারাইজ টাইপ, দেখুন রাস্টারাইজ টাইপ। তো এটার মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই 2টা পিকচার হয়ে যাবে। পিকচার যে হলো এটা বুঝবো কিভাবে, আগে খেয়াল করেন যে এখানে টি লেখা ছিল, রাইট বাটন ক্লিক করে এই রাস্টারাইজ টাইপে ক্লিক করলাম, তখন এখানে থাম্বনেল শো করছে এবং কোনো চিহ্ন নাই। এবং পিকচারে খেয়াল করে দেখেন যে পুরো পিকচারটা দেখায়, কোনো আলাদা কোনো চিহ্ন থাকে না। তো এটা এখন পিকচার হয়ে গেছে। তো পিকচার হওয়ার পর যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমি এখানে মার্জ লেয়ারের অপশন পাবো। ঠিক আছে, দেখেন মার্জ লেয়ার করি, 2টা মিলে একটা হয়ে গেছে, শুধু ঠিকানাটা আছে আরেকটা নাই। কিন্তু এখানে লেখা কিন্তু 2টাই, যে ইংরেজি বাংলা 2টাই আছে। আচ্ছা, এতটুকু করার পরে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি কাজ করেছি? প্রথমে কপি করলাম, কপি করে একটু মুভ করে সরিয়ে আনলাম, এরপরে আমরা পিকচারটা ডিলিট করে দিলাম, কালার সাদা দিলাম, এরপরে আমরা রাস্টারাইজ করলাম, এরপর মার্জ করলাম, এই কাজগুলো করেছি। আচ্ছা, এবার আমাদের কাজ হলো এখানে ডাবল ক্লিক করা। এখন আমরা কিছু লেয়ারের স্টাইল দিব। লেয়ার স্টাইল কেন দরকার? কারণ তখন ব্লারটা চতুর্দিকে ছড়বে, আর যদি এমনি ব্লার করি তাহলে খুব বেশি একটা ছড়বে না, এই জন্য। এখন এখান থেকে আমরা স্ট্রোক দিব, দেখেন এই যে ডাবল ক্লিক করছি, তো এটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখন আমরা স্ট্রোক দিব। অনেক সময় এমন হতে পারে যে আপনার এখানে স্ট্রোকটা নাই, হতে পারে আপনার নতুন সফটওয়্যার হলে থাকবে, থাকারই কথা, কিন্তু যদি কখনো না থাকে সেটার প্রবলেমের সমাধান দিয়ে দিই। ধরুন যে এখানে ডিলিট আছে, এটা নাই, স্টক খুঁজে পাচ্ছেন না, তাহলে স্টক কোথায় পাবেন? এই যে নিচে এফএক্স আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে স্টকে ক্লিক করবেন, এখানে যোগ হয়ে যাবে। আচ্ছা, হলো, ভালো কথা। এবার আসেন যে আমাদের লেখা ছিল সাদা কালার, এখানে আমরা স্টক যোগ করছি, এই যে মাঝখানে ক্লিক করেন, স্টক, স্টকের কালারও সাদা হবে। তো কালারে যাব এবং এখান থেকে কালার দেব, স্টক সাদা কালার হলো। এখন স্টকটা আমরা বাড়াবো, দেখুন আমরা স্টক বাড়াচ্ছি, কিন্তু এইখানে কোনো বাড়ছে না, এটা আরেকটা প্রবলেম। হ্যাঁ, বাড়ছে না, তাহলে এটা সমাধান কিভাবে করব? বাড়াবো কিভাবে? আসলে বাড়ছে, কিন্তু এটা ইনসাইড হচ্ছে, মানে ভেতরের দিকে শুধু স্টক হচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে বাড়ছে না। তাহলে আমরা দিব আউটসাইড, এই যে পজিশন, এখান থেকে আমরা যে আউটসাইড দিয়ে দিব। এবার দেখেন এখন কিন্তু বেশি দেখাচ্ছে। তো এইখান থেকে আপনি একটা পরিমাণ মতো দেন, হ্যাঁ, 10 থেকে 15-এর ভেতরে। আচ্ছা, দিলেন, দেওয়ার পরে ওকে দিয়ে দেন এটাকে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ব্লার করি,
এখন যেহেতু একটু চতুর্দিকে এক্সট্রা বর্ডার আছে বা স্ট্রোক আছে, ওটা সহ ব্লার হবে, এই জন্য ছড়াবে বেশি। আচ্ছা, এবার দেখেন ব্লার করার জন্য আমাদের যেতে হবে হলো ইয়েতে, ফিল্টার থেকে গিয়ে এখানে ব্লার, এখান থেকে দিব কি গাউসিয়ান ব্লার। কিন্তু এখন এটা কাজ করবে না, ঠিক আছে? যদি আমরা এখন দিই তাহলে কাজ করবে না, কারণ যদি কোনো শেপের মধ্যে স্ট্রোক বা কোনো ইফেক্ট ব্যবহার করা হয় তখন এটা হচ্ছে ব্লার হয় না। এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করব এবং এটাকে, এই যে ইফেক্টটা আমি যোগ করলাম বা লেয়ার স্টাইল, ডাবল ক্লিক করলে তো এই নামই আসে, লেয়ার স্টাইল। এই যে নতুন একটা মানে স্টক যে যোগ করলাম এটাকেই বলে লেয়ার স্টাইল। এই যে লেয়ার স্টাইল যোগ করলাম, এখন এটাকে রাস্টারাইজ করা লাগবে, তাহলে এটাকে আমরা ব্লার করতে পারবো। রাইট বাটন ক্লিক করব এবং হচ্ছে এখানে আমরা দেখব রাস্টারাইজ লেয়ার স্টাইল, উপরে কিন্তু আবার লেয়ার আছে, হ্যাঁ লেয়ার তো আমরা আগে করেছিলাম আর এখন করছি রাস্টারাইজ লেয়ার স্টাইল। তো ক্লিক করেন, দেখেন এটা সহ রাস্টারাইজ হয়ে গেছে। আচ্ছা, এইবার এটাকে আমরা ব্লার করব। তো ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিব। তারপর দেখেন এখানে ব্লার হচ্ছে। আমি আপাতত এটা ওকে দিলাম, ওকে দিয়ে আমি এখানে নিয়ে বসাচ্ছি, দেখাচ্ছি যে কেমন লাগে। এখন এখানে যদি উপরে বসাই তাহলে তো আর হবে না। এখন এই পিকচারটাকে আমি সবার নিচে দিব, সবার নিচে বলতে এই 3টা লেয়ারের নিচে দিলাম। আমি চাইলে কিবোর্ড থেকে অ্যারো চেপে নিচে উপরে করতে পারি এগুলা। দেখেন এরকম ব্লারটা একটু কম মনে হচ্ছে, তো আমরা আরেকটু বেশি ব্লার করব। এই জন্য এখান থেকে যাব, দেখেন যে এখান থেকে আপনি ব্লার বাড়াইতে পারবেন, এভাবে বাড়াইতে কমাইতে আপনার যতটুকু দরকার। হ্যাঁ, তো আপনি সেই অনুযায়ী এই ব্লারটা ব্যবহার করবেন। ধরুন যে আমরা এইভাবে ব্যবহার করছি। ওকে, শেষ। তো ব্লারের ভিতরে যেহেতু অনেকগুলো কাজ আছে এবং আমরা এর আগে কোনো ক্লাসে ব্লার নিয়ে আলোচনা করিনি, যার কারণে এটা আমরা আলাদা আরেকটা মানে আলাদা একটা ভিন্ন স্টেপে রেখেছি যেন আপনার এটা বুঝতে সহজ হয়। তো আমাদের কাজ শেষ, পুরো থাম্বনেল আমাদের জন্য রেডি। এবার আমরা শুধু সেভ দিব, Ctrl+S, সেভ দিলাম। তো আপডেট হয়ে গেছে, এটা একটা পিকচার করে নেই, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এবং এখান থেকে একটা পিকচার করব আমরা। এখান থেকে যা আছে তাই শুধু সেভ দিব এখন, তাহলে আমাদের পিকচারও হয়ে গেল। এবার এটাকে আমরা মোকআপ করব। মোকআপের কাজটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, এই জন্য এটা আমাদের কাছে আরও সহজ লাগবে। প্রথমে মোকআপটা ওপেন করে নিব, এই যে এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল মোকআপ, ক্লিক করা। তো মোকআপ চলে আসলো। এখন মোকআপের মধ্যে একটা স্মার্ট থাকে, স্মার্ট অবজেক্ট থাকে। তো এখন এইখানে যে চিহ্নটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব, নতুন পিএসবি ফাইল একটা ওপেন হবে এবং এখন আমরা আমাদের পিকচারটা নিয়ে এসে এখানে বসাবো। তো আমাদের পিকচারটা ডাউনলোডে সেভ করেছি, এই যে এখানে, এটা আমি ওপেন করলাম, মুভ করব, মুভ করে পিএসবি ফাইলে বসাবো। এখানে ছোট দেখাচ্ছে, তো আমরা এটাকে বড় করে নিব এবং যখন বড় করব তখন আমরা অবশ্যই কিবোর্ড থেকে শিফট চাপবো, তাহলে স্কোয়ারটা ঠিক থাকবে, মানে চ্যাপটা হবে না। আচ্ছা, এটা হলো, ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমার এই পাশে অ্যালাইন হয় নাই, তো এটা অ্যালাইন করার জন্য আমি এখানে ক্লিক করতে পারি অথবা হাতে মুভ করেও আপনি এটা অ্যালাইন করে দিতে পারেন। ওকে, আমাদের কাজ শেষ। এখনও কিন্তু এখানে আসে নাই, কারণ কি সেভ করিনি আমরা, সেভ করতে হবে, Ctrl+S, সেভ। এবার যদি দেখি যে তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে না মোকআপের সেট হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এরপরে আমরা আবার পিকচার করব। হ্যাঁ, কন্ট্রোল আচ্ছা দিলাম, তারপর আমরা আবার সেভ করে ফেলছি, হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম পর্ব, আজকে যে 2 পর্বে আমাদের ক্লাসটা হবে বলেছিলাম, প্রথম পর্ব শেষ। আজকের জন্য আপনাদের হোমওয়ার্ক একটাই, এটা হলো এই থাম্বনেলের ডিজাইনটা করবেন, মকআপ করে জমা দিবেন। এর মানে হলো মকআপ করে জমা দিলেই হবে। আর তাহলে 2টা জমা দিতে হবে, একটা হলো মকআপ করে এটা জমা দিবেন, আর একটা থাম্বনেলের যে ডকুমেন্টটা আছে ওইটা লেয়ার সহ স্ক্রিনশট দিয়ে জমা দিবেন। আচ্ছা, এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, চলুন।
ক্লাসে আসি। এরপর আমাদের আজকে এখান থেকে শুরু করি আমরা। দেখুন, আচ্ছা, আমরা আজকে কিছু এলিমেন্ট ব্যবহার করেছি, যেমন প্যাটার্ন একটা এলিমেন্ট, এটা ব্যবহার করেছি। তো ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের এলিমেন্টের প্রয়োজন হয়। এলিমেন্ট ব্যবহার করার সুবিধা হলো ডিজাইন দ্রুত সুন্দর হয়, আর রেডিমেড এলিমেন্ট হওয়ায় এইখানে সময়ও কম লাগে। এগুলো হচ্ছে সুবিধা। তো কিছু এলিমেন্টের সাথে আমরা পরিচিত হব এখন। এগুলো হচ্ছে খুবই কমন এলিমেন্ট, যেগুলো আমরা নিত্য প্রয়োজন বলতে পারি, প্রয়োজনীয়। তো চলুন দেখি। শুরুতেই আমি যেটা দেখালাম এটা হচ্ছে ফ্রি পিক। হ্যাঁ, ফ্রি পিক থেকে আমরা এই এলিমেন্টগুলো ডাউনলোড করতে পারি। এটা একটা স্টক মার্কেট। এরপরে দেখেন ডাউনলোডও করতে পারি, ডাউনলোড করে নিজেরা ব্যবহার করতে পারি। আবার আপনি যদি ডিজাইনার হন স্যার প্রশ্ন তাহলে আছে, জি বলুন। এটা কি ফ্রি পিক সফটওয়্যারের নাম? এটা একটা ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইট থেকে এলিমেন্ট ডাউনলোড করা যায়। আবার আছে ফ্রি পিক। আচ্ছা, তো দেখুন কি বলছিলাম, যে ফ্রি পিক আপনি যদি ডিজাইনার হন তাহলে এই যে এলিমেন্টগুলো আমরা ডাউনলোড করছি, এই ধরনের এলিমেন্ট আপনি নিজে বানিয়ে এখানে বিক্রি করতে পারবেন। ওই ক্ষেত্রে অন্য যারা ডিজাইনার তারা এটা হচ্ছে কিনবে। এখন একটু আগে আমরা দেখেছি যে একটা ডিজাইন সার্চ করেছিলাম, ওই যে ব্লার পিকচার, এখানে প্রায় 24,000-এর মতো ফ্রি আছে। এরপরেও কি মানুষ এটাকে প্রিমিয়াম কিনবে কিনা? হ্যাঁ, অনেক মানুষ আছে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করে এবং এটা ব্যবহার করার অনেক বেনিফিটও আছে। তো অনেক মানুষের কথা যদি বাদও দেই, আমি অনেক বছর যাবত মানে সবসময় এটা ব্যবহার করে আসছি, প্রিমিয়াম সার্ভিস। ঠিক আছে, আমরা হলো কি বাৎসরিকভাবে কিনি এবং এটা সবসময় ব্যবহার করি। তো অনেক মানুষ এটা করে ব্যবহার, এবং এখানে যত রিসোর্স দেখেন এগুলো তো ডিজাইনাররাই আপলোড করে। ফ্রিপিক কর্তৃপক্ষ নিজেও কিছু করে, কিন্তু বেশিরভাগই অন্য ডিজাইনাররা করে। আচ্ছা, চলুন আমরা এলিমেন্টে যাই। তো প্রথম এলিমেন্ট এটা হচ্ছে অ্যারো। মানে আপনি কি লিখে সার্চ করবেন, আমি আপনাকে ওই কিওয়ার্ড বা শব্দ, শুধু শব্দটা দিচ্ছি আর কি। কি লিখে সার্চ করলে আপনি খুব সহজে পাবেন। তো এই ধরনের অনেক তীর আমরা দেখি বিভিন্ন ডিজাইনে ব্যবহার হয়। তো এটার নাম হলো অ্যারো। অ্যারো লিখে সার্চ করলে আপনি এই ধরনের পাবেন। আপনি কালারফুল অ্যারো লিখতে পারেন, হ্যান্ড ড্রয়িং অ্যারো লিখতে পারেন, যদি অন্য ধরনের খোঁজেন আর কি। এরপরে আসুন পরবর্তী যে এলিমেন্ট আমাদের, এইটার নাম হচ্ছে রিবন। আমরা দেখি যে বিভিন্ন ডিজাইনের মধ্যে সুন্দর করার জন্য, হ্যাঁ, অথবা এরকম কোনো লাইনকে ফোকাস করার জন্য এই ধরনের এলিমেন্ট ব্যবহার হয়। তাহলে এটার নাম কি? রিবন, বাংলা হচ্ছে ফিতা। আচ্ছা, এর পরবর্তী এলিমেন্টে আসুন। এটার নাম হচ্ছে প্যাটার্ন। এই যে আজকের ডিজাইনে আমরা একটা প্যাটার্ন ব্যবহার করলাম, তো এগুলোকে প্যাটার্ন বলে। তো প্যাটার্নের বিভিন্ন ধরন আছে। আপনি আগে বোঝার চেষ্টা করবেন যে এটা কোন প্যাটার্ন। যদি আপনি দেখেন লাইন লাইন, তাহলে আপনি লাইন প্যাটার্ন লিখবেন। যদি ডট ডট দেখেন তাহলে ডট প্যাটার্ন লিখবেন। আর ফেব্রিক প্যাটার্ন লিখতে পারেন, ইসলামিক প্যাটার্ন লিখতে পারেন। এভাবে বিভিন্ন শব্দ লিখে লিখে আপনি সার্চ করে দেখতে পারেন। আর এলিমেন্ট শেখার, মানে এলিমেন্টের নাম শেখার একটা পদ্ধতি আছে। এটা হলো, ধরুন যে আপনি প্যাটার্ন লিখে সার্চ করেছেন, তো শুধু প্যাটার্ন লিখেছেন, তখন সব ধরনের প্যাটার্নই কিন্তু আসবে। আসলে আপনি একটা প্যাটার্নের উপর ক্লিক করবেন, দেখবেন যে ওইখানে একটা টাইটেল দেওয়া আছে যে এটা কোন প্যাটার্ন, তখন আপনি এগুলোর নাম শিখে যাবেন। আচ্ছা, এরপর আসুন শুধু ডট। এটাও ডিজাইনের একটা এলিমেন্ট। ডটের যেমন প্যাটার্ন হয়, আর শুধু ডট দিয়েও বিভিন্ন ডিজাইন হয়। হ্যাঁ, তো যেহেতু ডট, আপনি ডট লিখে সার্চ করলেই পাবেন। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে আমাদের যখন কোনো ধরনের এলিমেন্ট প্রয়োজন হবে, আমরা বাংলায় সেটাকে যেই নামে চিনি সেটার ইংরেজি লিখে সার্চ করব। ঠিক আছে, তো ডট লিখলে আপনি এই ধরনের এলিমেন্ট পেয়ে যাবেন, ডাউনলোড করে শুধু ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আসুন, এই যে এই ধরনের এলিমেন্ট আমরা দেখি বিশেষ করে মেডিকেল, হসপিটাল বা মেডিসিন জাতীয় কাজে। তো এটা কি আছে, এখানে লাইন আছে। হ্যাঁ, শুধু লাইন লিখে সার্চ করলে আপনি এটা পাবেন। হ্যাঁ, লাইনস মানে বেশি লাইন আর কি, লিখে সার্চ করলেই পাবেন। আর এছাড়াও যদি আপনি লিখেন যে, আপনি যদি এটা বুঝতে পারেন যে কোন ডিজাইন এগুলো বেশি ব্যবহার হয়, তাহলে ওই ধরনের শব্দ লিখে সার্চ করলে পাবেন। যেমন মেডিকেল,
লিখে সার্চ করলে আপনি পেতে পারেন, মেডিকেল এলিমেন্ট লিখলেন অথবা লাইন লিখলেন, পেতে পারেন। কিন্তু সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে যে তার নামটা লিখেই সার্চ করা, যে লাইন। এরপরে আসুন, আমরা মাঝে মধ্যে ধরুন যে 2 লাইন লেখা আছে, এটার নিচে একটা দাগ দেওয়া আছে, তো দাগ দিলে জিনিসটা বেশি সুন্দর লাগে দেখতে। তো ওই জন্য যেই এলিমেন্টগুলো ব্যবহার করি এটার নাম হচ্ছে আন্ডারলাইন। আমরা তো যখন খাতায় কোনো কিছু লিখি এইভাবে আন্ডারলাইন দিই, ওরকমই এটা হচ্ছে আপনি গ্রাফিকের ডিজাইনের ক্ষেত্রে দিলেন এই ধরনের আন্ডারলাইন। তো এইটা যদি আপনি হ্যান্ড ড্রয়িং লিখে সার্চ করেন তাহলে বোধহয় এই ধরনেরগুলো পাবেন, মানে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি। মানে কোনো একটা লেখা বা কোনো একটা ডিজাইনের পরে আপনি আন্ডারলাইন দিলেন। আবার একই জাতীয় জিনিস আপনি হয়তো পাবেন যদি ডিভাইডার লিখে সার্চ করেন, মানে আমি দুইটা জিনিসকে আলাদা করতে যাচ্ছি, এই টাইমে কিছু একটা ব্যবহার করব, তো এটাও ব্যবহার করতে পারেন। ডিভাইডার, বর্ডার, এগুলো ব্যবহার হইতে পারে। অনেক সময় আমরা বিভিন্ন জিনিসের মধ্যে ফ্রেমিং করতে চাই, তখন বর্ডার ব্যবহার করতে পারেন, বা ফ্রেম লিখেও সার্চ করতে পারেন। এগুলো এলিমেন্ট বিভিন্ন। আচ্ছা, আমি নিত্য প্রয়োজনীয় যেগুলো, এগুলো কিছু আপনাদেরকে দেখালাম, আরও এরকম শত শত এলিমেন্ট আছে। এরপরে লাস্ট আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাইট। আমরা অনেক সময় বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখি যে লাইট জ্বলছে, হ্যাঁ। তো আপনি যদি লাইট লিখে সার্চ করেন এই ধরনের প্রচুর এলিমেন্ট আপনি পাবেন, যেটা পছন্দ হবে নিয়ে শুধু বসাবেন। এগুলো পিএনজির মতো হয়, মানে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। এটা আপনি যখন ডিজাইনে বসাবেন ডিজাইনের সাথে মানানসই হবে। প্রয়োজনে কালার চেঞ্জ করা যাবে, এগুলো তো করা যাবে। আচ্ছা, এরপরে আসুন, আপনি যদি আপনি চেষ্টা করবেন যে আপনার ডিজাইনের সাথে যেটা যায় ওই ধরনের লাইট ব্যবহার করতে। যেমন আপনার ডিজাইনের ভেতরে যদি মানে ডিজাইনের থিমটা যদি একটু নীল কালারের হয় তাহলে নীল টাইপের দেখবেন যে অনেক আছে, লাইট, ব্লু লাইট লিখে সার্চ করবেন তাহলে পাবেন, অথবা লাইটের পরে লিখবেন ব্লুটা, তাহলে সহজ হয় আর কি। যদি গোল্ডেন হয় তাহলে গোল্ডেন লিখবেন, হোয়াইট হলে হোয়াইট লিখবেন, তাহলে পেয়ে যাবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট সম্পর্কে জানছিলাম। প্রথমেই বলেছি যে এলিমেন্ট ডাউনলোড করার জন্য আদর্শ জায়গা হলো ফ্রিপিক। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, তাহলে আর আলাদা কোনো টেনশন করতে হবে না। কিন্তু নতুনদের মধ্যে কৌতূহল থাকে তো বেশি, যার কারণে অনেকে মনে করে আমি যদি অনেক বেশি ওয়েবসাইটের নাম শিখি তাহলে বোধহয় অনেক বেশি ফায়দা হবে। আমি মনে করি নতুন অবস্থায় যত আপনি কম শিখবেন, কম জানবেন এবং এটাকে প্র্যাকটিস করবেন, কম জানা এটা শব্দটা হচ্ছে না, কি বললে ভালো হতো জানি না। আমি যেটা বুঝাতে চাই এটা হচ্ছে আপনি অল্প পরিমাণে শিখবেন এবং এটাকেই বেশি করে প্র্যাকটিস করবেন। যখন এটা আপনার আয়ত্ত হয়ে যাবে তখন আপনি আরও কিছু শিখবেন। প্রথমেই অনেক বেশি শিখে আপনি বিষয়টাকে কমপ্লেক্স করার কোনো দরকার নাই। আচ্ছা, তো এরপরেও আপনার যেন অনেক সময় দেখি যে বিভিন্ন ডিজাইনাররা আমাদেরকে সাজেস্ট করে যে কি প্যাটার্ন ডিজাইন করার জন্য 10টা ওয়েবসাইট, বা পিকচার ডিজাইন না পিকচার ডাউনলোড করার 15টা ওয়েবসাইট, হ্যাঁ এরকম, মানে বিভিন্ন জিনিস, বা ফন্টের জন্য 20টি ওয়েবসাইট এরকম সাজেস্ট করে। এগুলোর প্রতি আমরা খুব ভালো লাগে এগুলা। তো এগুলো আসলে খুব একটা কাজে দেয় না, মানে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা। এই জন্য আপনি এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না, এবং আপনি যদি কখনো এক্সপ্লোর করতে চান সেই জন্য আমি আপনাকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় দিচ্ছি, শুধু একটা ওয়েবসাইট, যেটার মধ্যে আপনি এই যে যত ধরনের ওয়েবসাইট আছে এগুলো লিস্ট পেয়ে যাবেন, আপনাকে মানে আলাদা করে খুঁজতে হবে না। এই ওয়েবসাইটের নাম হচ্ছে ব্লু ভার্টিগো। এটা হচ্ছে ডিজাইন রিসোর্সের লিস্ট, মানে কত ওয়েবসাইট হইতে পারে এগুলোর লিস্ট। চলুন আমরা এটা একটু সার্চ করে দেখে আসবো। এটার জন্য আমরা প্রথমে এখানে গেলাম, যাওয়ার পরে কি লিখব, ব্লু, এবার হচ্ছে ভার্টিগো লিখে সার্চ করেন। সার্চ করার পরে এই যে প্রথমে ওই ওয়েবসাইটটা আসবে, ক্লিক করেন। এখানে কিন্তু কোনো এলিমেন্ট নাই, হ্যাঁ, এটা হচ্ছে লিস্টেডই ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমরা আসলাম, আসার পরে এই দেখেন এখান থেকে নিচে থেকে এটাকে হরিজন্টালি স্ক্রোল করা যায়, ঠিক আছে, এভাবে স্ক্রোল করতে পারবেন। শুরু থেকে আসেন, এটা হচ্ছে স্টক ফটো। ওই যে বললাম ফ্রিপিক হচ্ছে স্টক মার্কেট, ওরকম। তো এখন স্টক ফটো যদি ডাউনলোড করতে চান তাহলে কোত্থেকে করবেন, এইখানে আপনাকে অনেকগুলো ওয়েবসাইটের নাম দিচ্ছে, তাহলে এগুলো থেকে আপনি স্টক ফটো ডাউনলোড করতে পারবেন। যেমন দেখেন উপরে আছে পিক্সেলস, এরপরে আছে হলো পিকজাবাই, আনস্প্লাশ, এরকম অনেক আছে। আচ্ছা, তো আপনি এগুলা
যদি আপনার সময় থাকে হাতে তাহলে দেখলেন, এক্সপ্লোর করলেন কোনটা ভালো, তাহলে এখানে যাবেন, দেখেন কত সুন্দর সুন্দর পিকচার আছে। পিকচার আমাদের ওয়েবসাইট থেকে কেন ডাউনলোড করতে হবে? আমরা তো গুগলে সার্চ করলেই পাই, ঠিক না? আসলে ওয়েবসাইট থেকে কেন করব এটা বলি। গুগল যখন আমরা সার্চ করি তখন সে বিভিন্ন ওয়েবসাইট থেকেই দেয়। তো ওয়েবসাইট থেকে দিলে আমরা বুঝতে পারি না অনেক সময় যে কোনটা কপিরাইট ফ্রি পিকচার, কোনটা কপিরাইট ওয়ালা পিকচার, অথবা ঘোলা আসে, অনেক ধরনের প্রবলেম আছে। এই জন্য পিকচার ডাউনলোড করার জন্য গুগল কিন্তু আদর্শ জায়গা না। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এখানে আমরা সার্চ দেই, বিভিন্ন জিনিস রিসার্চ করি, বিভিন্ন ওয়েবসাইট খুঁজে বের করি, এই জন্য। তো আমরা পিকচার ডাউনলোড করব বিভিন্ন ওয়েবসাইট থেকে যারা মানে শুধু পিকচার নিয়ে কাজ করে। যেমন এই পিকজা, এই যে এটা পিক্সেলস, তারপরে হচ্ছে কি এটা পিকজা বাই, হচ্ছে আনস্প্লাশ। তো আমি ফ্রি পিক ব্যবহার করার আগে আনস্প্লাশ থেকে ডাউনলোড করতাম। আনস্প্লাশ বা এই ধরনের ওয়েবসাইটের সুবিধা কি? সুবিধা হলো যে এখানে আপনাকে পিকচার দিবে একেবারে হাই কোয়ালিটি, সম্পূর্ণ ফ্রি, কপিরাইট মুক্ত। আপনি আপনার মানে ক্লায়েন্টের কাজে এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফটোস আছে, তো আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? তো চলেন ব্লু ভার্টিগোতে ফ্রি। এখন এই যে এখানে ক্লিক করলেই কিন্তু ওয়েবসাইট আবার চলে যায়, লিঙ্কও করা আছে, সুবিধার উপরে সুবিধা। দেখেন এটা হচ্ছে মাল্টিপল সার্চের জন্য, হ্যাঁ। আর এখানে আছে হলো স্পেশালাইজড, মানে হচ্ছে একটা বিশেষ ব্যাপারে যদি আপনি খুঁজতে চান বা নিশে ক্যাটাগরিতে, তাহলে যেমন ফুড ক্লিক করেন, এটা হচ্ছে ফুড রিলেটেড ইমেজ শুধু সে দিবে। দেখেন এটা যদি যান শুধু ফুড রিলেটেড দিবে। এখানেও কিন্তু ফুড রিলেটেড পাওয়া যাবে, কিন্তু তারা যেহেতু স্পেশালভাবে এটা নিয়ে কাজ করছে তাদের এখানে ভালো পাওয়া যাবে, এটা স্বাভাবিক। এভাবেও হতে পারে। এই যে এত কত ওয়েবসাইটের নাম এইভাবে মনে রাখবো, তার চেয়ে ভালো যদি ফ্রি পিক ব্যবহার করেন। আচ্ছা, ফ্রি পিকের বেশ কিছু বেনিফিট আছে। একটা হলো যে পিকচার সার্চ করে ডাউনলোড করা যায়, আরেকটা হচ্ছে এখানে পিকচার বানানোও যায়, হ্যাঁ। তো আছে, এআই যুক্ত করা আছে। তো চলুন কোথায় ছিলাম, এখানে। তাহলে এখানে শুধু পিকচারের জন্য অনেক বড় লিস্ট আছে একটা। এরপর চলুন এখানে যদি আমরা আসি, পিকচারের ক্যাটাগরি আছে, যেমন ফটো, যে দেখেন এটা হচ্ছে টেক্সচার। তো এগুলো হচ্ছে বিভিন্ন টেক্সচার কি জিনিস একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। সার্চ করেন, এগুলো একটু এক্সপ্লোর করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে এগুলো অনেকটা প্যাটার্নের মতো। তো এরপর আসুন, এটা হচ্ছে প্রিমিয়াম স্টক ফটো। আপনি যদি প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখেন শাটার স্টক, আই স্টক, এগুলো অনেক আছে, আপনি এখান থেকে যেতে পারবেন। দেখেন মানে প্রিমিয়াম টাকা দিয়ে কিনে ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে এটা হলো ফটো সম্পর্কে বললাম। এরপরে আসুন যে এখানে দেখেন যারা ভিডিও এডিটর তারা ভিডিও কোন জায়গা থেকে ডাউনলোড করবে, এটা আছে। এরপর দেখেন ভেক্টর, মানে যারা ইলাস্ট্রেটরে কাজ করে বা ফটোশপেও যদি ভেক্টর প্রয়োজন হয় তাহলে কোত্থেকে ডাউনলোড করবেন। এখানে দেখেন সবার প্রথমে হচ্ছে ফ্রি পিক। এখন প্রথমে যেহেতু এটা আছে, এটার মানে এইটা না যে এটা অনেক ভালো। আপনি কি করবেন, মানে তারা হয়তো ভালো হিসেবেই রেখেছে, এরপরেও অনেক সময় আমরা দেখেছি যে যেমন ওইখানে আমরা আনস্প্লাশটা পরে পেয়েছিলাম মানে ফটোতে, কিন্তু আমি দেখেছি যে পিক্সা বাই বা পিক্সেলসের চেয়ে আনস্প্লাশটা দ্রুত কাজ করে, মানে ফাস্ট কাজ করে। তো এই জন্য আপনি কি করবেন, এখান থেকে 4-5টা এক্সপ্লোর করে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো, মানে দ্রুত কাজ করে, ডাউনলোড করতে ইজি। এগুলো দেখে যেটা ভালো মনে হবে আপনি শুধু ওই একটা ব্যবহার করবেন। তো এইখানে দেখেন যে ফ্রি পিকের মতো সাইট অনেক আছে, দেখেন এই ভিকটিজি, আরও অনেক আছে। দেখেন এটা তো আমরা দেখলামই, এই যে ভিকটিজি, এটাও ওই ধরনের সাইট, মানে আপনি রিসোর্স ডাউনলোড করতে পারেন, রিসোর্স বা এলিমেন্ট। আচ্ছা, এরপরে আসুন এখানে দেখেন আইকন। এই যে আমরা আইকন একটা এসবিজি রিপো থেকে ডাউনলোড করেছিলাম বোধহয়, হ্যাঁ। এখানে তো এসবিজি রিপোর নামই দেখি না। আচ্ছা, তো অনেক আছে এখানে দেখেন, এটা কি ফ্রি আইকনস, এরপরে হচ্ছে ফ্ল্যাট আইকন, অনেক আইকনের ওয়েবসাইট আছে এখান থেকে, শুধু আইকন নিয়ে যারা কাজ করে। এরপরে দেখেন মোকআপের জন্য মোকআপ ওয়ার্ল্ড, যে মোকআপস ডিজাইন, এরকম অনেক আছে, গ্রাফিক বার্গার, অনেক। আচ্ছা, ফন্টস দেখেন, ফন্টের জন্য এই দা ফন্ট থেকে শুরু হয়েছে, দা ফন্ট, গুগল ফন্ট,
এরপর হচ্ছে অনেক অনেক ফন্টের আছে। তো এরপর হচ্ছে দেখেন এখানে স্পেশালাইজড ফন্টও আছে। এরপর হচ্ছে প্রিমিয়াম ফন্টস, এটা হলো ফ্রি ফন্ট, আলাদা করে কিন্তু উপরে আবার বলে দিচ্ছে যে ফ্রি ফন্ট। এরপর হলো প্রিমিয়াম ফন্ট যদি আপনি ডাউনলোড করতে চান, এগুলো এরকম অনেক 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 লোগো টাইপস অনেক আছে। মানে লোগো সম্পর্কে যদি আপনি রিসার্চ করতে চান তাহলে এই ওয়েবসাইটগুলো আপনাকে হেল্প করবে, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে, ব্রাশ, ফটোশপ ব্রাশ, লাইট রুম প্রিসেট, এরকম অনেক অনেক রিসোর্স আপনি এখানে পাবেন, ঠিক আছে, যেগুলো আপনার কাজকে হেল্প করবে। কিন্তু নতুন অবস্থায় এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই আসলে। ওই যে আপনাকে বললাম ফ্রি পিক, আপনি ফ্রি পিকটাই ব্যবহার করেন, পরে যখন আপনি মোটামুটি শিখে ফেলবেন তখন আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। তো চলুন আমরা কোথায় ছিলাম, এখানে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে এলিমেন্ট এবং এলিমেন্ট কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করব এই সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, তো দেখেন এখানে আপনাদের জন্য একটা নোট আছে, এটা হলো নিয়মিত প্র্যাকটিস করে আপনি কিছুটা দক্ষ হবেন। আর এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে আপনি যখন নিয়মিত প্র্যাকটিস করবেন, আমাদের যে কোর্সটা হচ্ছে এটা কিন্তু ফটোশপের বেসিক কোর্স। তো এইটা যখন আপনি কমপ্লিট করবেন আপনার ফান্ডামেন্টালটা একটু স্ট্রং হবে, আপনি বুঝতে পারবেন গ্রাফিক ডিজাইন কিভাবে শিখতে হয়, কিভাবে শিখলে সহজ হয়, এটা আপনি বুঝতে পারবেন। এরপরে মূলত আপনার শেখাটা শুরু হবে। তো এরপরে আপনি দীর্ঘদিন যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিছুটা দক্ষ হবেন। তো কিছুটা দক্ষ যখন হবেন তখন দেখবেন যে আপনার সামনে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসে। আপনি এটা হয়তো আমার সাথে একমত হবেন যে নতুন যারা, তারা যখন কোনো একটা কাজ সার্চ করে তাদের সামনে সুন্দর ডিজাইন আসে না, ঠিক আছে, কারণ তারা কোন শব্দ দিয়ে সার্চ করতে হবে এইটা ভালোভাবে জানে না। কিন্তু যখন আপনি ডিজাইন শিখবেন, ডিজাইনের বিভিন্ন মানে শব্দ পরিভাষা জানতে পারবেন, ওই শব্দটা দিয়ে যখন সার্চ করবেন তখন সুন্দর ডিজাইন আপনার সামনে আসবে। তো এই জন্য আপনি কিছুটা দক্ষ হলে আপনার সামনে দেখবেন সুন্দর ডিজাইন আসতে থাকবে। এবং এটা আসার আরও কারণ আছে, যেমন কথার কথা আপনি ফেসবুক স্ক্রোলিং করছেন, তো যখন স্ক্রোল করেন ফেসবুক কিন্তু আপনার গতিবিধি লক্ষ্য করে যে আপনি কোথায় গিয়ে থামছেন, কোনটা ক্লিক করছেন। তো যেটা আপনি বেশি বেশি ক্লিক করবেন বা থামবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই ধরনের ডিজাইন আপনার সামনে আবার বেশি আসবে। তো এই জন্য তখন আপনি দেখবেন যে আপনার সামনে শুধু সুন্দর সুন্দর ডিজাইন আসে, আপনি যেগুলো করেন তার থেকে হয়তো ভালো ভালো ডিজাইন আসে, তখন আপনার এক্সপার্ট হতে ইচ্ছা করবে। তো এক্সপার্ট হওয়ার জন্য কি করা লাগবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং গুরুত্বপূর্ণ যেই মানে টপিক এখানে, এটা হলো এক্সপার্টদেরকে ফলো করতে হবে। এক্সপার্ট হওয়ার জন্য যারা ভালো তাদেরকে ফলো করতে হবে। তো আমি এখন বিভিন্ন ক্যাটাগরিতে, এক একজন হয়তো এক এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এই জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কোন ক্যাটাগরিতে কাকে ফলো করতে পারেন, আপনি তো কোনো একটা বা দুইটা জিনিস নিয়ে হয়তো কাজ করবেন, সবগুলো তো নিয়ে আর করবেন না। তো আপনি তাকে শুধু ফলো করবেন অথবা খুঁজে বের করবেন। আমি জাস্ট আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে প্রত্যেক ক্যাটাগরিতেই এক্সপার্ট ডিজাইনার আছেন, তো আপনাকে খুঁজে বের করতে হবে, এই আর কি। তো চলুন আমরা শুরু করি। তো কোন কাজে কে সেরা, এটা আর কি। তো এখানে আমি সবার প্রথমে গ্রাফিক প্রশিক্ষণের কথা বলেছি, যেহেতু আপনার ইমার্জেন্সি প্রশিক্ষণের প্রয়োজন পড়বে। আমি যখন শিখেছি তখন খুব ভালো প্রশিক্ষক আমি আসলে পাইনি, যার কারণে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু মানে এখন এই সময়টাতে আমি দেখছি যে অনেকেই খুব ভালো গ্রাফিক ডিজাইন শেখায়, অনেকে। তবে আমি নতুনদেরকে যেটা বলি এটা হলো যে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স প্রশিক্ষণের জন্য ভালো। এটা আমার পরিচালিত একটা কোর্স। এরপরও আমি কেন বলছি ভালো, আমি যেটা বিশ্বাস করি এটা হচ্ছে আমার কোনো কাজ মানে যদি আসলেই ভালো হয় তাহলে এমন তো কোনো বিষয় নাই যে আমার কাজকে আমি ভালো বলতে পারবো না। আমি মনে করি যে ভালো হলে আমারটাকেও ভালো বলতে পারবো, অন্যটাকেও বলতে পারবো, এই জন্য বললাম। তো এটার পেজ লিংক দেওয়া আছে এখানে। এগুলো মূলত পিকচার, আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন, পরবর্তীতে যদি কখনো প্রয়োজন পড়ে আপনি এটা ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আর এটা হচ্ছে আমার আইডি লিঙ্ক। এবার চলুন যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে দেখি যে কোন ক্যাটাগরিতে কে ভালো।
প্রচ্ছদ ডিজাইন। প্রচ্ছদ ডিজাইনের ক্ষেত্রে কাজীর কাজ নামে একটা প্রতিষ্ঠান আছে। আমি বাংলাদেশি ডিজাইনারদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন এই জন্য। আর এটা হলো আপনি ইন্টারমিডিয়েট পর্যায়ে যাওয়ার জন্য অনেক হেল্প করবে। আপনি যদি আরও নেক্সটে যেতে চান, ওই ক্ষেত্রে আপনি বিদেশি ডিজাইনারদেরকে ফলো করবেন। কেন? বাংলাদেশেও এমন অনেক ডিজাইনার থাকতে পারে যারা হয়তো খুবই উচ্চমানের কাজ করে, কিন্তু আপনি তাদেরকে ফলো না করে বাইরের ডিজাইনারদেরকে ফলো করবেন। এটার অনেক রিজন আছে। একটা বলি, এক এক দেশের বা একটা পরিবেশের, ধরুন যে আপনি বেশ কিছু ডিজাইনারদেরকে করছেন, ফলো করছেন, তো আস্তে আস্তে আপনার কাজও তাদের মতো হয়ে যাবে। তো আপনি যদি ভিন্ন টাইপের বা ভিন্ন ধাঁচের কাজ আয়ত্ত করতে চান, ওই ক্ষেত্রে বিদেশি ডিজাইনারদের হেল্প করবেন, কারণ তারা ভিন্ন দেশে থাকে, ভিন্ন পরিবেশে থাকে, ডিজাইন এমনিতেই ভিন্ন হবে। আচ্ছা, তো ওইখান থেকে যখন আপনার ডিজাইনের মধ্যে কিছু কিছু ব্যাপার চলে আসবে, তখন দেখবেন যে আপনার ডিজাইন অন্য 10 জনের থেকে আলাদা দেখাচ্ছে। তো বইয়ের জন্য কাজীর কাজ ভালো। ডিজাইনারের নাম হচ্ছে কাজী জুবাইর। আমি পেজ এবং আইডি লিংক দিয়েছি, এরকম প্রত্যেকটাতেই আমি দিয়েছি। তো এরপরে আমরা হচ্ছে আর একটু দ্রুত যাই, চলুন। স্টোরি টেলিং ডিজাইন মানে এমন ডিজাইন যেটার মধ্যে ডিজাইন খুব সিম্পল থাকে, কিন্তু দুই একটা কথা থাকে, যে কথাটা গ্রাহককে কি করে, আকৃষ্ট করে, এরকম। আচ্ছা, তো এটার জন্য ইন্টার্ন একাডেমি ভালো। ডিজাইনারের নাম হচ্ছে সাব্বির আহমদ। আচ্ছা, এরপর হলো টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির ক্ষেত্রে দিনার মিনহাজ ভাইয়া ভালো। তো ওনার প্রতিষ্ঠানের নাম জি শেপার্স। এরপর দেখুন অ্যারাবিক টাইপোগ্রাফি। আপনি যদি আরবি টাইপোগ্রাফি শিখতে চান, এটা ডিজিটালিও হতে পারে, আবার ওনারা হচ্ছে ফিজিক্যালিও শেখায়। তো আপনি যদি শিখতে চান তাহলে মোল্লা হানিফ ডিজাইনার বা আর্টিস্ট, উনি ভালো। ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল আহনাফ একাডেমি। এরপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা, আমি এগুলো কেন দেখাচ্ছি, এটার অর্থ কিন্তু এটা না যে সবার কাছে গিয়ে আপনি কোর্স করবেন। হ্যাঁ, আপনি তাদের ডিজাইন দেখে আইডিয়া নেবেন। এখানে বেশিরভাগ হয়তো এমন পাবেন যারা হয়তো কোর্সও করায় না, আর কোর্স করালে তো ভালো। এরপরে আসেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এটার জন্য ভালো হলো বন্ধন পোদ্দার অর্জুন ডিজাইনার, ওনার প্রতিষ্ঠানের নাম ডিজাইন হোপ। এরপরে দেখুন ম্যানিপুলেশন ডিজাইন, ঠিক আছে, একটা জিনিসকে বড় করে দেখানো, এই জাতীয় কাজ। শুধু বড় করে দেখানো না আর কি, বড় করে কখন দেখা যায়, যখন হচ্ছে আশেপাশের বিভিন্ন এলিমেন্ট দিয়ে, যেমন হচ্ছে একটা ধরুন পাহাড়ের সাথে একটা কিছু হেলান দিয়ে রাখা হয়েছে, তো পাহাড় তখন আমরা কল্পনা করব পাহাড় অনেক বড়, মানে প্রোডাক্ট অনেক বড়, এরকম আর কি। তো এটার জন্য ভালো হচ্ছে আবু নাইম ডিজাইনারের নাম। এরপরে ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভেলিয়েন্ট একাডেমি। এরপর দেখুন ফন্ট ডিজাইন। ফন্ট ডিজাইনের ক্ষেত্রে শরীফউদ্দিন শিশির ভালো। এরপরে ওনার প্রতিষ্ঠানের নাম ফন্ট বিডি। পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইনে ইব্রাহিম কুব্বাদি ভাইয়া ভালো। ওনার প্রতিষ্ঠানের নাম হলো আবিষ্কার, আমার শিক্ষক, আমি ওনার থেকে ডিজাইন শিখেছি। আচ্ছা, এরপর হলো থাম্বনেইল ডিজাইন। থাম্বনেইল ডিজাইনের জন্য আরাফাত মাহমুদ, মানে ইউটিউবের থাম্বনেইল, বিশেষ করে ইসলামিক ধাঁচের। আরাফাত মাহমুদ, ওনার প্রতিষ্ঠানের নাম AM গ্যালারি। এরপরে ডায়েরি ডিজাইন বা স্মরণিকা, এই টাইপের কাজ, এটার জন্য মারুফ বিল্লাহ সাকি, উনি ভালো, প্রতিষ্ঠানের নাম ডিজাইন ঘর। আচ্ছা, এরপরে ইসলামিক প্যাটার্নের ডিজাইনের জন্য এটা হচ্ছে মাল্টি হতে পারে, মাল্টি ক্যাটাগরি হতে পারে, যেমন বই, পোস্টার, এই জাতীয় কাজ। তো এগুলোর জন্য হাশেম আলী ভালো, প্রতিষ্ঠানের নাম থিম ডিজাইন। এরপরে এই ক্যাটাগরিটা আমি দেখেছি হচ্ছে কালার এবং অ্যালাইনের জন্য বিশেষ করে, এবং বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে যেখানে অনেক বেশি লেখা থাকে, এটাকে ফরম্যাটিং করার জন্য, উপরে ফরম্যাটিং লিখলে ভালো হতো বোধহয়। তো ফরম্যাট করার জন্য, যে অনেক সময় বেশি লেখা মানুষ সাজাতে পারে না, তো বেশি লেখা সাজানোর জন্য বা সিম্পল কালার অ্যালাইন, এগুলোর জন্য ইবাদ বিন সিদ্দিক ভালো, ওনার প্রতিষ্ঠানের নাম সিলটেক। আচ্ছা, এরপরে লোগো ডিজাইনের জন্য মিলন আহমদ ভালো, ওনার প্রতিষ্ঠানের নাম আমি পাইনি। আচ্ছা, উনি হয়তো ফ্রিল্যান্স সার্ভিস দেয় শুধু। তো এরপর হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন, এটার জন্য কারু ডিজাইন, এটা ভালো, ওনার নাম সম্ভবত ইমরান মাহমুদ, এরকম কিছু হবে। আচ্ছা,
আমি বেশ কয়েকটা ক্যাটাগরি আপনাদেরকে দেখালাম, এছাড়াও আরো অনেক ক্যাটাগরি আছে, এবং এই ক্যাটাগরিতেও আরো অনেক ডিজাইনার আছে যারা ভালো করেন, ঠিক আছে? কিন্তু আমি তো সবার নাম বলতে পারবো না। ধরুন 10 জন ভালো করে, আমি যদি এক ক্যাটাগরিতে 10 জনের নাম বলতে যাই তাহলে ক্লাসও বড় হয়ে যাবে, আর এটা আপনার জন্য হিজিবিজি মনে হবে। আর নতুনদের এত জানার তো দরকার না। মানে আমি যেটা বলি আর কি ক্লাসে, যে একটু আগে আমি বললাম যে এত ওয়েবসাইটের নাম জানা আমাদের প্রয়োজন না। আমরা একজনের নাম জানলাম, প্র্যাকটিস করলাম তারটা দেখে, আস্তে আস্তে যখন আমি তো শুধু একদিন প্র্যাকটিস করব না, মানে আমি এখন শুরু করেছি, আমি যেহেতু ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, যতদিন বেঁচে আছি এটা তো চলতেই থাকবে। তো এই সময়ের ভেতরে আমি অনেক ডিজাইনারের সাথে পরিচয় হয়ে যাব, সুতরাং টেনশনের কিছু নেই। আমি দুই একজনকে খুঁজে কাজ শুরু করে দিব এরকম। এই জন্য অনেক ডিজাইনার হয়তো এমন আছেন যারা আমার দেখানো ডিজাইনারদের থেকেও ভালো, ঠিক আছে, হতে পারে। কিন্তু আমার কাছের বা পরিচিত, অথবা আমি ফেসবুকে চিনি, আমার কাছে ভালো মনে হয় এমন ব্যক্তিদেরকে আমি সাজেস্ট করলাম। এরপরে আসুন, এখন এই যে এতগুলো নাম আছে, হ্যাঁ, এগুলো আপনি মনে রাখবেন কিভাবে, বা যদি কখনো প্রয়োজন হয় তাহলে কিভাবে পাবেন? তো এটার জন্য আমি একটা পোস্ট করেছি। আমি মাঝে মধ্যে বিভিন্ন আর্টিকেল লিখে পোস্ট করি। যদি আমার আইডির সাথে আপনারা থাকেন তাহলে হয়তো গ্রাফিক রিলেটেড আপডেটগুলো পাবেন। আমার আর্টিকেল লেখার একটা ধরন আছে বা প্যাটার্ন আছে বলতে পারেন। এটা হচ্ছে, লেখার তো আমি আমার মতো করে লিখি, কিন্তু যখন পোস্ট করি এটার মধ্যে এই ধরনের একটা ব্যবহার করি আমি, কি পিকচার ব্যবহার করি। পিকচারের উপরে এইভাবে একটা পিকচার থাকে, এখানে আমাদের লোগো থাকে, আর এখানে 2 লাইন লেখা থাকে। তো আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমার লেখা। তো ইদানিং হয়তো আরো কেউ কেউ এটা ফলো করছে, কিন্তু মানে আমি যখন বিশেষ কোনো আর্টিকেল লিখি তখন এইভাবে করি। এটা আপলোড পড়াচ্ছে তো আচ্ছা, আমরা একটু অফ রাখবো, হ্যাঁ? কথা বলবো না, তখন আমাকে বোকা দিবি, তুমি শোনো হলে। হুম। তো আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিলে যেটা সুবিধা হবে এটা হলো, আপনি লিঙ্কটাতে ক্লিক করলে এই প্রত্যেক ডিজাইনারের যে আমি নাম বললাম এবং প্রতিষ্ঠানের নাম বললাম, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করলেই আপনি পেজে চলে যেতে পারবেন, আপনাকে খুঁজে বের করতে হবে না, কষ্ট করতে হবে না, এই আর কি। তো আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শেখা যায়। যদি আপনি কোনো কোর্সে ভর্তি হতে না চান এবং নিজে নিজে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাফিক ডিজাইন শিখতে চান, তো সেই ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করলে আমাদের ডিজাইন শেখার জার্নিটা সহজ হবে, এ বিষয়ে আগামীকাল আলোচনা হবে। এবং আগামীকাল আমাদের ফটোশপ বেসিক কোর্সের শেষ ক্লাস হতে যাচ্ছে। তো যদি প্রশ্ন থাকে হাত তুলেন। স্যার আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবার এবং ক্লাস হবে। জি স্যার। জি, যাদের প্রশ্ন আছে তারা সবাই আগে হাত তুলেন, তো এরপরে একজন একজন করে বলবেন। আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে আমি লিভ নেব ইনশাল্লাহ। জি বলুন। স্যার আমি তো মানে টপিকের বাইরে প্রশ্ন করতেছি এখন, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলার লেখাগুলা মানে লিখতেছি, অক্ষরগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, ওটা কি? আচ্ছা, যদি এলোমেলো হয়ে যায় তাহলে আগামীকাল আমাদের সাপোর্ট সেশন আছে সকাল 11টা থেকে নিয়ে। ও আগামীকাল শুক্রবার, তাই না? আচ্ছা, সমস্যা নেই, সকাল 11টা থেকে নিয়ে আপনি হচ্ছে ওই 1টা পর্যন্ত করবেন, সাপোর্ট সেশনে জয়েন করতে পারেন, অথবা আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে আপনি সাপোর্ট সেশনে জয়েন করে এটা ঠিক করে নেবেন। ওকে, ধন্যবাদ। জি, পরের জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার আমি দক্ষিণখান থেকে বলছিলাম। জি স্যার ওই যে মোকআপের যে ক্লাসটা আর কি দেখিয়েছিলেন, মানে মোকআপ ফাইলটা আমি কিভাবে ডাউনলোড করব আর সেটা কিভাবে আর কি ওপেন করব ফটোশপে, এটা যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের আগের ক্লাসগুলো কি কমপ্লিট করা হয়েছে? আর একটা ক্লাস মিসিং হয়েছিল আমার। আচ্ছা, তাহলে ওটাও কমপ্লিট করে ফেলেন। আমি আশা করি যে আপনি উত্তর বোধহয় পেয়ে যাবেন ক্লাসেই। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরের জন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি আসলে আমি বলতে চাইছিলাম যে অনেকদিন ধরে গ্রাফিক্স শেখার জন্য চেষ্টা করতেছি এবং এর পিছে লেগে আছি, হুম। কিন্তু আসলে প্রকৃত উদ্দেশ্য বলতে গেলে সঠিক গাইডলাইন এবং কোনটা নিয়ে আগাবো এটা আসলে বুঝতে পারতেছি না। তো আপনি যদি একটু অ্যাডভাইস করতেন তাহলে। আগামীকালকের আগামীকালকের ক্লাসের আজকের মতো 2টা পর্ব থাকবে। প্রথম পর্বে আমরা ডিজাইন শিখবো এবং দ্বিতীয় পর্বে আপনি যে প্রশ্ন করলেন এইটারই মূলত গাইড দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আগামীকালকের ক্লাসে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু কথা বলতে চাইলাম জি, যে বলুন। ফটোশপের যে যে গ্রেডিয়েন্ট টুলস এর যে ব্যবহার আছে হুম হুম। এটা সম্পর্কে যদি একটু 5-10 মিনিট যদি একটু দেখাইতেন। আচ্ছা, এটা সাপোর্টে দেখে নিন, এটা হচ্ছে আমাদের ক্লাস টপিকের অংশ না। তো সাপোর্টে ও, আসেন, আপনি যতক্ষণ সময় লাগে সময় দেন, দিয়ে হচ্ছে শিখে নেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, জি এরপর পরের জন। ওয়ালাইকুম। জি বলুন। বলতে চাচ্ছিলাম যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে? পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার তো অনেক পদ্ধতি আছে। আপনি যদি ফ্রি পিক থেকে করেন তাহলে ফ্রি পিকে ওয়েবসাইটের ভেতরেই রিমুভ করার পদ্ধতি আছে। এছাড়া আপনি রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, ওটা ব্যবহার করতে পারেন। তাহলে তাকে পিকচারটা দিলেই সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। আপনি যদি ফটোশপে করতে চান সেই ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো যে একটা পিকচারকে আপনি মুভ করবেন, এরপরে আচ্ছা এটা আমি দেখাচ্ছি, এটা করে দেখাচ্ছি। এটা এর আগেও আমি দেখিয়েছিলাম ক্লাসে হয়তো, কিন্তু আজকে আরেকটা পিকচার আমি দেখাই, তাহলে আপনার জন্য পরিষ্কার হবে আশা করি। ধরুন যে আমাদের কাছে এই পিকচারটা ওপেন করা আছে। এখন আমি চাচ্ছি এইখানে আমি এই টি শার্টের পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাবো, তাহলে এটা ওপেন করলাম, তাহলে 2টা ওপেন করা আছে। এই পিকচারটাকে আমি মুভ করে এই পিকচারে নিয়ে আসবো, যেহেতু আমি এইখানে বসাবো, এই জন্য নিয়ে আসবো, ছোট করছি আমি। আচ্ছা দেখেন এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রপার্টিসের ভেতরে আপনি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন। আপনি এইখানে গেলে কিন্তু পাবেন না ওটা, কিন্তু এখানে পাবেন। এখানে যখন নিয়ে আসলেন পাবেন, জাস্ট একটা ক্লিক করবেন, সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, দেখেন রিমুভ করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি, মানে সহজ পদ্ধতিগুলোর মধ্যে। আর সবচেয়ে ভালো পদ্ধতি হলো পাথ করে নেওয়া। ঠিক আছে, পাথ মানে হচ্ছে এখানে পেন টুল আছে, পেন টুল দিয়ে আপনি এটাকে একটু একটু করে সুন্দর করে পাথ করে নেবেন। ঠিক আছে, তো যারা প্রফেশনালি কাজ করে তারা পাথই করে। হ্যাঁ, পরের প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলুন। আমি মকআপ ডাউনলোডের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, গতকালকে প্রশ্ন করছিলাম, পরে বলছিলেন যে দেখাবেন। আচ্ছা, মোকআপ কিভাবে ডাউনলোড করতে হয়? জি জি, মকআপ পাবো কোথায়? পাবেন কোথায়? ডিজাইন, মোকআপ ডিজাইনের একটা এলিমেন্ট। ঠিক আছে, তো ডিজাইনের যত এলিমেন্ট আছে সব আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবো। ফ্রি পিকে যাব। আচ্ছা চলুন যাই। আচ্ছা, যাওয়ার পরে কিসের মোকআপ করতে চান সেটা লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, ধরুন আপনি বিজনেস কার্ডের মোকআপ করতে চান, তাহলে লিখেন বিজনেস কার্ড মোকআপ, মোকআপ লিখে সার্চ করেন এভাবে। তো সার্চ করার পরে আপনি অনেক ধরনের মোকআপ পাবেন, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব যে এই ধরনের মোকআপ ডাউনলোড না করা ভালো, যেটা একেবারে সোজা। হ্যাঁ, কিন্তু আপনি যদি করেন ওই যে আমরা যেভাবে করলাম ক্লাসে, যে একটা পিকচারের ভেতরে মোকআপ করলাম, ওই ক্ষেত্রে এগুলা ভালো হবে। আর যদি আপনি ফটোশপের যে স্মার্ট অবজেক্ট থাকে ওরকম মোকআপ যদি ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে এই জাতীয় মোকআপ ভালো হবে, যেটা সোজা না, এভাবে বসানো আছে বা কোনো জায়গায় রাখা আছে এই জাতীয়। তো এটা যদি করতে চান তাহলে আপনি ফটোশপের ডকুমেন্ট যেহেতু ডাউনলোড করবেন, এই জন্য সার্চ করার ভালো পদ্ধতি হলো এখানে ক্লিক করে আপনি এই যে ফটোশপ যে লেখা PSD, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটার মধ্যে টিক চিহ্ন দিবেন, এরপরে আপনি সার্চ করবেন। ঠিক আছে, তাহলে এই যে এখন যেগুলো আছে এগুলোর প্রত্যেকটারই PSD ফাইল আছে। ঠিক আছে, তো আপনি একটা যে কোনো একটা নির্বাচন করবেন, ধরুন এটা নির্বাচন করলেন আপনি।
এরপরে আপনি এটাকে ডাউনলোড করে ফেলবেন। এটা আবার প্রিমিয়াম, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আপনি যদি অ্যাক্সেস থাকে তাহলে প্রিমিয়ামটা ডাউনলোড করতে পারবেন, আর যদি অ্যাক্সেস না থাকে তাহলে আরেকটা ফিল্টার করবেন। মানে এখান থেকে আমরা একবার ফিল্টার করলাম, যে এখান থেকে টাইপ দিলাম PSD, আরেকবার ফিল্টার করবেন এই লাইসেন্স থেকে, এখান থেকে ফ্রি করে দিবেন। ফ্রি করলে দেখবেন যে এখানে অনেক মোকাব আসবে যেগুলো সম্পূর্ণ ফ্রি, অনেক আসছে 2300। তো 2300 ফ্রি মোকাব আসছে। এখান থেকে আপনার যেটা ভাল লাগবে ওটা আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন। এই তো দেখুন যে কথার কথা, এটা যদি আমরা ডাউনলোড করতে চাই, এটা হচ্ছে 104 MB। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হবে, ওটা আনজিপ করে এরপরে আপনি ফটোশপটা ওপেন করলেই ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি শুধু ফটোশপ ডাউনলোড করেন তাহলে ফটোশপ ফাইলটাই শুধু ডাউনলোড হবে। এখানে যদি এই তীর চিহ্নে যদি ক্লিক করেন এখান থেকে, তখন আপনি ওটা ব্যবহার করলেন, আনজিপ করার ঝামেলা নেই। এই তো, বুঝাতে পারলাম কি? জি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপাতত কোনো হাত দেখছি না, তাহলে লিভ নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিভ নিচ্ছি। খুদা হাফেজ।